হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল অফ ইউ। এক্সাম বন্ধু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আশা করছি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তো আজকে আমরা সলভ করতে চলেছি এভিটি 212 নম্বর পেজের সেকেন্ড পার্ট। অলরেডি 9 এর দাগ অর্থাৎ উপপাদ্য পর্যন্ত তোমরা সলভ করেছো এবং আজকের তারপর থেকে অর্থাৎ 10 এর দাগ থেকে আমরা স্টার্ট করছি এই পার্টে এবং এর পরের দিন নেক্সট যে চ্যাপ্টার রয়েছে বা নেক্সট যে পেজটা রয়েছে সেটা আমরা সলভ করব আগামীকালের যে ভিডিওটা আমি পাবলিশ করব সেটাতে। ঠিক আছে? তো প্রত্যেককে বলবো ক্লাসটা মন দিয়ে দেখো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে। তোমরা অবশ্যই লাইক করছো, কমেন্ট করছো, খুব ভালো লাগছে তোমাদের কমেন্টগুলো পড়তে আর দেখতে। ঠিক আছে? থ্যাংক ইউ প্রত্যেককে মন থেকে। আর সবাই খুব ভালো থেকো আর এইভাবে পড়াশোনাটা চালিয়ে যাও। ওকে? তো চলো শুরু করা যাক। আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন দেখে নাও, প্রয়োগ থেকে শুরু করছি আমরা। ঠিক আছে? কোয়েশ্চেন কি বলছে দেখো, অকেন্দ্রীয় একটা বৃত্ত যেখানে কিউ আর একটা জ্যা। তো ফার্স্ট আমরা কি করি, অকেন্দ্রীয় একটা বৃত্ত তৈরি করে নিই যেখানে কিউ আর কে আমরা একটা জ্যা কনসিডার করছি। এটাকে কিউ আর এটাকে আর নাম দিয়ে দিচ্ছি। এটা কিউ, এটা আর। ঠিক আছে? এবার কি বলছে দেখো, কিউ এবং আর বিন্দুকে কিউ এবং আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, কিউ বিন্দু থেকে একটা ফার্স্ট স্পর্শক তৈরি করে নিই আমরা। দেখো, কিউ থেকে একটা স্পর্শক করে নিলাম আর আর থেকে একটা স্পর্শক। তো এখানে তোমরা খুব ভালো করে জানো এখানে আর জিওমেট্রির মতো করে আমরা যে কম্পাস দিয়ে আঁকার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা আমাদের প্রমাণ করতে বলেছে। জাস্ট আমরা এমনি হাতে কলমে বা মোটামুটি ড্র করলেই হবে। ঠিক আছে? স্পর্শক আঁকার জন্য স্পেসিফিক কোনো রুলস অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। ঠিক আছে? প্রয়োগ যেভাবে করতে হয় তোমরা জানো সবাই। তো আমরা ছবিটা এঁকে নিলাম। এরপর কি বলেছে দেখো, পি বিন্দুতে ছেদ করেছে। তো এটাকে আমরা পি নাম দিয়ে দিলাম। এই যে বিন্দুটা কাট পয়েন্ট, এটা পি নাম দিলাম। ঠিক আছে? বলেছে কিউএম বৃত্তটির ব্যাস। তো আমরা একটা ব্যাস তৈরি করছি যেটা কিউএম। দেখো, এখান থেকে কিউ থেকে এম পর্যন্ত একটা ব্যাস তৈরি করলাম এবং প্রমাণ করো যে কিউপিআর সমান 2 ইন্টু অ্যাঙ্গেল আর কিউএম। আচ্ছা, একটা ও কেন্দ্রীয় বৃত্ত যেহেতু, তো আমাদের কেন্দ্রটা তৈরি করে নিই যেটা হচ্ছে ও কেন্দ্র। ঠিক আছে? তো আমাদের ছবি কমপ্লিট। এবার আমরা শুরু করতে চলেছি আমাদের প্রমাণ। তো প্রমাণ করতে গেলে প্রথমে একটা জিনিস এখান থেকে লক্ষ্য করো, পি কিউ ও আর, ভালো করে দেখো, পি কিউ ও আর অর্থাৎ আমরা যদি এইখান থেকে আর থেকে একটা যুক্ত করে নিই এইভাবে, দেখো এইভাবে যদি যুক্ত করে নিই তাহলে কি এটা, না এটা একটা কিন্তু চতুর্ভুজ। ভালো করে লক্ষ্য করো, এটা একটা কি চতুর্ভুজ। আর এই চতুর্ভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল পি কিউ ও সমান অ্যাঙ্গেল পি আর ও, এটা সমান 90 ডিগ্রি। দেখো, পি কিউ ও মিনস এই কোণটাকে বলছি আমি, এই কোণটাকে বলছি। ঠিক আছে? নেক্সট আমি কি বলছি দেখো, পিআরও মানে এই কোণটাকে বলছি। ঠিক আছে? তো এটা কি একটা বৃত্তস্থ চতুর্ভুজকে বোঝাচ্ছে না? তো বৃত্তস্থ চতুর্ভুজের, ঠিক আছে, প্রথমত বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পর্ক হয়, কিন্তু এখানে দেখো পুরোটা বৃত্তস্থ চতুর্ভুজ নয় কিন্তু, কারণ এটা এখানে চতুর্ভুজটার একটা অংশ বাইরে রয়েছে। বাট এক্ষেত্রে আমরা এই দুটো কোণকে সমান বলতে পারি, কারণ মানে ভুল করে একটা বৃত্তস্থ চতুর্ভুজ ভাবার কোনো দরকার নেই যে এইখানে কি কোনোভাবে, তো সেক্ষেত্রে তো আমরা 180 লিখতে পারতাম, বাট এখানে 90 লিখেছি, তার মানে বুঝতেই পারছো এটা বৃত্তস্থ চতুর্ভুজের কনসেপ্ট নয়। ঠিক আছে? তো এখানে যেটা করছি আমরা সেটা কি, দেখো ও কিউ, দেখো ও কিউটা কার উপরে লম্ব আছে, পি কিউ এর উপরে। ঠিক আছে? কারণ কি আমরা জানি যে একটা ব্যাসার্ধ, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, সেটা পরস্পর লম্বভাবে অবস্থান করে। ঠিক আছে? একটা স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থান করে। তো সেক্ষেত্রে আমরা পিকিউ কিউ এর ওপর লম্ব এবং কিউও পি কিউর উপরে লম্ব, এটা আমরা বলতেই পারি। তো সেই জন্য এটা যদি লম্ব হয়ে থাকে তো সেই জন্য আমরা পি কিউকে 90 ডিগ্রি বলছি। সিমিলারলি এখানে পি আর কেও, এই ও আর কেও আমরা পি আর এর ওপর লম্ব বলতে পারি, সেই জন্য অ্যাঙ্গেল পি আরও সেটাও 90 ডিগ্রি লিখলাম। ঠিক আছে? তাহলে কি দেখতে পাচ্ছি, এই যে চতুর্ভুজটা অর্থাৎ পি কিউ আর চতুর্ভুজের বিপরীত যে কোণগুলো, ঠিক আছে, এই যে দুটো কোণ, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। ভালো করে লক্ষ্য করো আমি কেন প্রথমে সম্পূরক কথাটা উচ্চারণ করেছিলাম, এবার একটু পরে বুঝতে পারবে। এবার দেখো এইটাও 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এখন দুটো কোণের একটা চতুর্ভুজের বিপরীত কোণগুলো যোগ করলে আমরা কি পাই, সম্পূরক কোণ পাই, অর্থাৎ 180 ডিগ্রি পাচ্ছি। এখানে কেন পাচ্ছি ভালো করে লক্ষ্য করো, অ্যাঙ্গেল পি কিউ ও প্লাস অ্যাঙ্গেল, যদি পি আর ওকে আমরা যোগ করি তো দুটোই তো 90 ডিগ্রি, তাহলে 90 প্লাস 90 আমরা দেখতে পাচ্ছি 180 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি যে এই পি কিউ ও আর চতুর্ভুজটার, ঠিক আছে, বিপরীত কোণদ্বয় কি সম্পূরক। ক্লিয়ার? এই তথ্যটা কিন্তু আমাদের কাজে লাগবে। এবারে ভালো করে লক্ষ্য করো, একটা জিনিস বলছি, অ্যাঙ্গেল ও আর পি এইটা কত ডিগ্রি বলে আছে, 90 ডিগ্রি। ঠিক আছে? তো এটা কি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এবারে বৃত্তের বাইরে রয়েছে, বৃত্তের ভিতরে রয়েছে, যাই থাকুক না কেন এটাকে আমরা বৃত্তস্থ চতুর্ভুজই গণ্য করছি। তো এখানে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেল পি আর ওকে আমরা 90 ডিগ্রি দেখালাম এখান থেকে। ঠিক আছে? আরেকটা জিনিস, ও কিউ সমান ও আর, ও কিউ সমান ও আর, দেখো
ও কিউটা একটা বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তটার ব্যাসার্ধ, আর ও আরটাও একটা বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে অ্যাঙ্গেল আর ও কিউ সমান অ্যাঙ্গেল কিউ পি আর। দেখো আর ও কিউ মিনস কোনটা, আর ও কিউ মিনস এইটা, দেখো এইটা, আর কিউ পি আর মিনস এইটা। ঠিক আছে, এইটা। তো এইটার এইগুলো 90 ডিগ্রি করে হবে, হ্যাঁ কি না? কেন? ভালো করে লক্ষ্য করো, যদি এইটা 90 ডিগ্রি আর এটা 90 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রি হয়ে থাকে, তাহলে বাকি দুটো কোণের যোগফল, এটা যেহেতু একটা চতুর্ভুজ, বাকি দুটো কোণের যোগফল এটাও কি হবে, একটা, এই দুটো যোগফল 180 ডিগ্রি হবে। আরও একটা তথ্য কি দেখালাম, কিউও আর ও আর সমান। তাহলে কিউও আর ও আর যদি সমান হয়, তো সেক্ষেত্রে ভালো করে লক্ষ্য করো, কিউও আর ও আর যদি সমান হয়, তার মানে এই যে ভিতরে এটা একটা কি, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়েছে। তার ঠিক উল্টো দিকে এটাও একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই কোণটা আর এই কোণটা যেমন সমান হবে, তেমনি এদিকের কোণটার সঙ্গে এদিকের এই টুকরো কোণটা সেটাও সমান হবে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে ত্রিভুজ কিউ ও আর এর ক্ষেত্রে ও কিউ সমান, দেখো ও কিউ সমান ও আর, এটা অলরেডি লিখেছি, সেটা আরেকবার লিখে নেবে এখানটায়, ও কিউ সমান ও আর। সুতরাং অ্যাঙ্গেল আর কিউ এম সমান আসছে 45 ডিগ্রি। ঠিক আছে, দেখো ও কিউ সমান ও আর যদি হয়, তাহলে এইটা তো গোটাটা একটা তো 90 ডিগ্রি, তার মানে অর্ধেকটুকু কত হবে, এটা 45 ডিগ্রি। ঠিক আছে, আর কিউ এম এটা 45 ডিগ্রি, বা আর কিউ ও বলতে পারো, একই ব্যাপার। এটাও 45 ডিগ্রি হবে, এটাও 45 ডিগ্রি হবে। কেন? কারণ আমরা দেখাচ্ছি তো দুটো কোণ 90-90, আবার এই দুটো কোণ, এই দুটো বাহু সমান, তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তো সেক্ষেত্রে তার অর্ধেকটা পাবো এখানটায়, অর্থাৎ এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। তো আমাদের এখানে প্রমাণ করতে দিয়েছে কি, যে অ্যাঙ্গেল কিউ পি আর এর মান দেখাও। তো অ্যাঙ্গেল কিউ পি আর এর মান কি দেখাচ্ছি, 2, আর আর কিউ এম এর মান কত, 45, তার মানে 2 × 45। দেখো কিউ পি আর এর মান তো অলরেডি আমরা লিখেছি, কিউ পি আর, দেখো কিউ পি আর এখানেই বের করেছি, দেখো কিউ পি আর এখানে, এই দেখো কিউ পি আর, এটা এখানে দেখিয়েছি কত, 90 ডিগ্রি। আর 90কে লিখতে পারি 2 × 45 ডিগ্রি, আর 2 আর এই 45-এর জায়গায় আমরা আর কিউ এমটাকে বসিয়ে দেবো, অ্যাঙ্গেল আর কিউ এম। ঠিক আছে, তো দেখো আমাদের এখান থেকে প্রমাণ হয়ে গেল অ্যাঙ্গেল কিউ পি আর সমান 2 × অ্যাঙ্গেল আর কিউ এম। ক্লিয়ার? তো এটা দিয়ে সরাসরি অঙ্কও আসতে পারে, প্রয়োগ না এসে অঙ্কও আসতে পারে। তো তোমরা মনে রাখবে এরকম যদি থাকে ছবি, তো কিউ পি আর এর মান আর কিউ এম, অর্থাৎ আর কিউ এম এর দ্বিগুণ হবে, অর্থাৎ এদিকে যে কোণটা তার দ্বিগুণ হবে এই কোণটা। ঠিক আছে, প্রমাণ আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখো পরের কোশ্চেন কি বলছে, এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল বিএসি সমকোণ। তো আমরা ফার্স্ট একটা এবিসি ত্রিভুজ তৈরি করে নিলাম, যার অ্যাঙ্গেল বিএসিকে সমকোণ তৈরি করছি। তো এখানে বি, এটা এ, এটা সি, তার মানে বুঝতেই পারছো এটা হচ্ছে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। এবার বলছে কি সিডি মধ্যমা। তো সি থেকে বি এর উপরে একটা আমরা মধ্যমা তৈরি করলাম, ডি মধ্যমা, মানে সিডি হচ্ছে মধ্যমা। তো প্রমাণ করতে হবে বলেছে কি, বি স্কোয়ারের মান সিডি স্কোয়ার প্লাস 3 × এডি স্কোয়ারের সাথে সমান। ঠিক আছে, তো আমাদের বলে দেওয়া আছে কি বিএসিটা মধ্যমা, আর আমাদের প্রমাণ করতে বলেছে এইটা। তো আমরা কীভাবে প্রমাণ শুরু করছি, দেখো ফার্স্ট একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি, যেটা বড় ত্রিভুজ, যেটা ওখান থেকে স্টার্ট করছি, ত্রিভুজ এবিসি এর সিডি হচ্ছে মধ্যমা। আর যদি মধ্যমা হয়ে থাকে, তার মানে আমরা বলতে পারি যে এবির মান 2 × এডির সাথে সমান হবে। দেখো এডি মিনস কোনটা, এডি মানে এই ছোটোটুকু, এই অংশটুকু, এইটুকু। এখন মধ্যমা মানে কি, বিপরীত শীর্ষবিন্দু থেকে, মানে বিপরীত ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ওই বাহুর মধ্যবিন্দু পর্যন্ত, মধ্যবিন্দু সংযোজক যে সরলরেখা, তাকে আমরা মধ্যমা বলি। অর্থাৎ সি থেকে এ বি এর মাঝখানে যে পয়েন্ট, সেটা হচ্ছে ডি। তো সি আর ডিকে যুক্ত করলে যেটা পাই, সেই সরলরেখাকে আমরা বলবো মধ্যমা। ঠিক আছে, অর্থাৎ এই ডি বিন্দুটা এ বিকে দুটো টুকরো করে দিয়েছে, এই একটা টুকরো আর এই একটা টুকরো, এবং দুটো টুকরো দৈর্ঘ্য অবশ্যই সমান, যেহেতু এটা মধ্যবিন্দু ডি। ঠিক আছে, তার মানে আমরা বলতেই পারি এ বি সমান 2 × এডি, অথবা তুমি বলতে পারো এ বি সমান 2 × বিডি, যেটা খুশি তুমি এখান থেকে বলতে পারো, বাট আমি যেটা দিয়ে প্রমাণ করছি সেই অনুযায়ী আমি লিখলাম। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো এই এ বিটাকে, এই জিনিসটা আমাদের হাতে থাকলো। এবার আমাদের যেটা পিথাগোরাসের সূত্র কী ছিল, দেখো এখানে অতিভুজ কোণটা বিসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তার মানে এখান থেকে আসছে এবি এসি স্কোয়ার, মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, যা ইচ্ছে নাও, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মোটামুটি লিখলেই হবে। ঠিক আছে, আচ্ছা এসি স্কোয়ার যেমন আছে লিখে রাখো, প্লাস এবি স্কোয়ারের জায়গায় দেখো এবির যে মানটা পেয়েছি আমরা এটাকে বসিয়ে দেবো, অর্থাৎ 2 AD এর হোল স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার করলে হবে 4। ঠিক আছে, আর এখানে আসছে এডি স্কোয়ার। আচ্ছা এরপরে দেখো এই যে 4 AD স্কোয়ার থেকে আমি একটা এডি স্কোয়ার এর সঙ্গে অ্যাড করে দেবো, তার মানে আমি লিখছি এসি স্কোয়ার প্লাস এখানে এই যে 4টে এডি স্কোয়ার আছে, এখান থেকে লিখছি আমি একটা এডি স্কোয়ার প্লাস তার আরও 3টে এডি স্কোয়ার ফেলে রাখছি। ঠিক আছে, আচ্ছা এই এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার এটাকে একটা জায়গায় নিয়ে নিচ্ছি, আর এসি স্কোয়ার আর এডি স্কোয়ারের জায়গায় দেখো এসি স্কোয়ার মানে কোনটা, এসি মানে এইটা ভূমিটা,
ঠিক আছে। আর এডি মানে কোনটা দেখো, এডি মানে এইটা, তো এই অংশটুকু তার এটাও তো একটা সমকোণী ত্রিভুজের মতোই দেখতে পাচ্ছি আমরা, মানে যার একটা কোণ 90 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজ এ ডিএসির কথা বলছি, দেখো ডিএসি, তো এটাও এর একটা কোণ 90 ডিগ্রি, মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি লম্ব আর এর ভূমিযোগ করলে কি অতিভুজ পাবো, অর্থাৎ সিডি পাবো, তার মানে সিডি স্কোয়ার পাবো এখান থেকে। ঠিক আছে, তাহলে আর এখানে যেটা 3 ইন্টু এডি স্কোয়ার যেটা আছে সেটা বসিয়ে দিলাম, তো আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, প্রুভ হয়ে গেল, দেখো প্রমাণ করতে যেটা দিয়েছে বিসি স্কোয়ারের সমান সিডি স্কোয়ার প্লাস 3 ইন্টু এডি স্কোয়ার, প্রমাণ আমরা করে দিলাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করো যার বিসি সমান 7 সেমি, এবি সমান 5 সেমি এবং এসি সমান 6 সেমি। তো ফার্স্ট আমরা 3টে বাহু টেনে নিলাম, তো 3টে বাহুর পরে আমরা একটা বড় বাহু টেনে নিলাম খাতার মাঝামাঝি কোনো একটা জায়গায় টেনে নাও তোমরা। ঠিক আছে, যেটার নাম দাও এ আর এক্স, মানে যে কোনো একটা বড় বাহু টেনে নাও ফার্স্ট। ঠিক আছে, 3টে বাহু টেনে নেওয়ার পরে এ আর এক্স টেনে নিলে এবার আমাদের করতে হবে কি, সবসময় চেষ্টা করবে নিচে বড় বাহুটাকে রাখার, অর্থাৎ 7 সেমিটাকে আমরা এখানে নিচে রাখবো। তো তার জন্য আমরা এ এক্স এই যে সরলরেখা বা সরলরেখাংশ যাই বলো না কেন, এখান থেকে আমরা একটা বৃত্তচাপ 7 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ একটা কেটে নিলাম, দেখতে পাচ্ছ, এবং যেটার নাম দিলাম বি। ঠিক আছে, অর্থাৎ এবি, সরি এখানে এবিটা নয়, এটা যেহেতু নিচে 7 সেমিটার নিচে একটু চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমি 7 সেমিটাকে বিসি নাম দেওয়া আছে, এইগুলোকে একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা হচ্ছে বিসি, এটা হচ্ছে বিসিটাকে এসি করে দিচ্ছি। ঠিক আছে, এটাকে হচ্ছে এসি করে দিচ্ছি, যেহেতু আমি অ্যানিমেশন করে ফেলেছি এই নাম দিয়ে, এটা একটু খেয়াল করিনি, মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, এসি হচ্ছে 7 সেমি করে দিলাম। ঠিক আছে, এ সি এ, এটা 7 সেমি, এবিটাকে 7 সেমি করছি। আচ্ছা, এবিটাকে 7 সেমি করছি, যেখানে এবি আছে ওটাকে 7 সেমি করে দিচ্ছি, দাঁড়াও, এবিটা হচ্ছে 7 সেমি করে দিলাম। আচ্ছা, এদিকে সি, এসিটাকে হচ্ছে করে দিলাম 6 সেমি, আর বিসিটাকে হচ্ছে 5 সেমি করে দিলাম। ঠিক আছে, এইটা একটু কারেকশন করে নাও, ব্যাস এইটুকু করলেই হবে। ঠিক আছে, তো চলো এবার দেখো, এবার কি করবো, আমরা 6 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ নেব। 6 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ তোমরা পেন্সিল কম্পাস দিয়ে মাপ নিয়ে নাও, নিয়ে এই বিন্দুতে বসিয়ে ঠিক এইরকম একটা বৃত্তচাপ তৈরি করো। ঠিক আছে, সিমিলারলি এবারে বি বিন্দুতে বসাও, নিয়ে 5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ নিয়ে এইভাবে আরেকটা কাট করো। করলে তোমরা দুটো সরলরেখাংশ টানার জন্য যে ছেদ বিন্দু দরকার, অর্থাৎ সি পয়েন্ট, সেটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, যুক্ত করে দাও, দেখো একটা পয়েন্ট আমরা একটা বাহু পেয়ে গেলাম এসি, আর একটা পেয়ে গেলাম আমরা বিসি। ঠিক আছে, তো এখানে বিসির মান কোনটা 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর হচ্ছে এসির মান যেটা সেটা হচ্ছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, 6 সেন্টিমিটার। ক্লিয়ার এই পর্যন্ত আমাদের? এরপর আমাদের করতে হবে কি, যে কোনো দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। সমকোণী আমাদের ত্রিভুজটা আঁকা হয়ে গেছে, সমকোণী নয়, জাস্ট এমনি বললাম, একটা ত্রিভুজ আঁকা হয়ে গেছে আমাদের। তো এবারে আমাদের করতে হবে কি, দুটো কোণের সমদ্বিখণ্ডক। তো তার জন্য আমরা ফার্স্ট বি কোণকে সমদ্বিখণ্ডিত করে নিলাম এইভাবে। সেকেন্ড হচ্ছে আমরা এই কোণকে সমদ্বিখণ্ডিত করে নিলাম। দেখো এই দুটো সমদ্বিখণ্ডক একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে, তার নাম দিয়ে দিচ্ছি আমরা ও, এই ও পয়েন্টে ছেদ করেছে। তো এইখান থেকে আমরা নিচের যে বাহু এবি তার উপর একটা লম্ব টেনে নিলাম, এবং ওটাই হবে এইখানে যে অন্তবৃত্ত করতে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে লেখা হয়নি যে এই ত্রিভুজটার অন্তবৃত্ত অঙ্কন করো। ঠিক আছে, আচ্ছা, তো সেই অন্তবৃত্তের এটাই হবে তার ব্যাসার্ধ। এই যে হলুদ লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওই বৃত্ত যেটা তৈরি হবে ভিতরে অন্তবৃত্ত, তার হচ্ছে কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্য। তো এই মাপটা নাও তোমরা, নেওয়ার পরে সেইটা দিয়ে তোমরা এইভাবে একটা অন্তবৃত্ত তৈরি করে ফেলো। ক্লিয়ার, বোঝা গেছে সবার? চলো পরের কোশ্চেন দেখে নাও। জ্যামিতিক পদ্ধতিতে 4 সেমি ও 3 সেমির মধ্য সমানুপাতি নির্ণয় করো। তো 4 সেমি আর 3 সেমির মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলেছে, তার মানে আর কিছু নয়, জাস্ট √12 মান নির্ণয় করতে বলা হয়েছে। আর √12কে আমরা যদি ভাঙি 4 গুণ 3 পাবো, দেখো সেই 4 সেমি আর 3 সেমি। তো তার জন্য আমাদের দুখানা বাহু একটা টেনে নিতে হবে, একটা 4 সেমি আর একটা 3 সেমি। ঠিক আছে, এরপরে ফার্স্ট একটা 4 সেমি বাহু টেনে নাও, নেওয়ার পরে সেটাকে নাম দিয়ে দাও এবি, এবং বি বিন্দু থেকে 3 সেমি একটা টেনে নাও, যেটার নাম দাও সি, বিসি। ঠিক আছে, এবারে এই যে এসি বাহুর টোটাল যেটা মাপ, এসির মাপ, সেটা অর্ধেকের চেয়ে বড় মাপ নিয়ে এসিকে আমরা কি করব, সমদ্বিখণ্ডিত করব। তার জন্য আমরা এ বিন্দুতে বসিয়ে এইরকম একটা বৃত্তচাপ টেনে নেব অর্ধেকের চেয়ে বড় মাপ নিয়ে, এবং সি বিন্দুতে বসিয়ে সেই একই বৃত্তচাপকে নিয়ে এইভাবে কাট করে নেব, নিলে আমরা মাঝখানে ছেদ বিন্দুটা পেয়ে যাব। তো এসির মধ্যবিন্দু পেয়ে গেলাম, তো এটা নাম দিয়ে দাও ও। এবার এ ওর দৈর্ঘ্য নাও, এ ওর মাপটা নাও পেন্সিল কম্পাসের থ্রু দিয়ে মাপ নিয়ে ও বিন্দুতে বসাও কম্পাস নিয়ে, এরকম একটা অর্ধবৃত্ত তৈরি করো। ঠিক আছে, তো অর্ধবৃত্ত হয়ে গেল, নেওয়ার পরে বি বিন্দুতে একটা লম্ব তৈরি করো। এই জিনিসটা আমরা প্রত্যেক দিন সেটে করে আসছি, তো এতদিনে তোমরা বুঝে গেছো অলরেডি কীভাবে করতে হবে। তো বি বিন্দুতে একটা লম্ব তৈরি করো। তো বি বিন্দুতে লম্ব কমপ্লিট হয়ে গেছে, লম্ব হয়ে যাওয়ার পর, সরি লম্ব নয়, 90 ডিগ্রি কোণ তৈরি করো একটা। তো 90 ডিগ্রি কোণ করে সেটাকে বি থেকে উপরের দিকে টেনে বাড়িয়ে দাও, দিলে তোমরা একটা সরলরেখা ছেদবিন্দু পাবে, যেটা অর্ধবৃত্তকে ছেদ করেছে পি বিন্দুতে। ঠিক আছে, আর এই বিপির দৈর্ঘ্যটাই হচ্ছে কিন্তু তোমাদের মধ্য সমানুপাতির মান।
ঠিক আছে, যেটা 3.5 সেন্টিমিটার হবে। ক্লিয়ার? বোঝা গেছে? চলো পরের কোশ্চেন দেখে নাও। আমাদের ত্রিকোণমিতির পোর্শন আমরা চলে আসি। জ্যামিতিক পদ্ধতিতে 4 সেমি ও 3 সেমির মধ্য সমানুপাতি নির্ণয় করো। সরি, এটা হয়ে গেল কোশ্চেন। আচ্ছা, যদি ট্যান থিটা সমান 4/3 হয় তাহলে মান নির্ণয় করো সাইন থিটা প্লাস কস থিটা। ঠিক আছে? তো ট্যান থিটা দেওয়া আছে কত? 4/3। তো আমরা এটাকে বিভিন্ন রকমভাবে করতে পারি। সবথেকে ইজি মেথড আমি দেখাচ্ছি, দেখো। ত্রিভুজ ফরম্যাট দিয়ে করো। ঠিক আছে? ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব হচ্ছে 4 আর ভূমি হচ্ছে 3। তার মানে অতিভুজ কত আসবে? 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো সলভ করলে কত পাবে? দেখো 16 প্লাস 9, তার মানে √25, তার মানে পেয়ে গেলে 5। অর্থাৎ এইটার যে মান, অতিভুজের যে মান আমরা পেয়ে গেলাম 5। তাহলে সাইন থিটার মান বের করতে বলেছে। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তো লম্ব 4, দেখো এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে 4, আর অতিভুজ কত বের করলাম এখন আমরা? 5, প্লাস কস থিটার মান কি? কস থিটা মান হচ্ছে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, এই জিনিসগুলো সবার জানা আছে আশা করি। তো ভূমি কত? দেখো এখানে ভূমি হচ্ছে 3 আর অতিভুজ কত? 5। তো 5 লসাগু নিয়ে নাও, 4 যোগ 3, অর্থাৎ 7-এর 5 হয়ে যাবে উত্তর। এবার ভাগ করে দিতে পারো, পূর্ণ সংখ্যায় করতে পারো, 1 পূর্ণ 2-এর 5। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো। 3 tan স্কোয়ার 45 ডিগ্রি সাইন স্কোয়ার 60 ডিগ্রি। এখানে অঙ্কের কিচ্ছু নেই, জাস্ট মান বসাতে থাকবো আমরা। 3 tan এর মান কত? tan 45 এর মান 1, তো তার স্কোয়ার আছে। সাইন 60 এর মান কত? √3/2, তার হোল স্কোয়ার। 1-এর 3 গুণ cos 30 এর মান কত? cos 30 এর মান √3/2 এর হোল স্কোয়ার, মাইনাস 1/8। sec 45 এর মান কত? √2, তো তার হোল স্কোয়ার। ঠিক আছে? তো এখানে 1 স্কোয়ার করলে 1, 3 এর সঙ্গে 1 গুণ করলে হবে 3, বিয়োগ √3 স্কোয়ার করলে হবে 3, আর 2 স্কোয়ার করলে হবে কত? 4, বিয়োগ 1-এর 3 গুণ √3 স্কোয়ার করলে হবে শুধু 3, কারণ তোমরা জানো একই সংখ্যা রুটের যদি আমরা স্কোয়ার করি, মানে কোনো সংখ্যা কোনো রুটের যদি আমরা স্কোয়ার করি তাহলে রুটটা রুটে চলে গিয়ে আসল সংখ্যাটা বসে যায়। নিচে যেমন 2 স্কোয়ার আছে, দেখো এই 2টা স্কোয়ারটা যদি এখানেও ভাঙে তেমনি নিচেও ভাঙবে, তাহলে 2 স্কোয়ার করলে হবে এটা 4, মাইনাস 1-এর 8 গুণ এখানে √2 স্কোয়ার করলে হবে কি? শুধু 2। ওকে, তাহলে সলভ করো এখান থেকে, দেখো 3 মাইনাস 3/4 মাইনাস এখানে আসবে 3-এর 12, 3-এর 12। আচ্ছা, কাটাকাটি করে নাও, 3 আর 3 কেটে যাচ্ছে, তখন আসছে কত? 1-এর 4 মাইনাস এখান থেকে এটাও কাটো, 1-এর 4। তো সলভ করলে 4 লসাগু নিয়ে নাও, 4 3 12 মাইনাস, দেখো এখানে কিছু নেই, মানে তলায় এই যে লসাগুটা আছে সেটা সরাসরি গুণ হয়ে যাবে উপরের সংখ্যার সঙ্গে। তো 3-এর সঙ্গে 4 গুণ করলে 12 হবে, বিয়োগ 4-কে 4 দিয়ে ভাগ করলে কত? 1, 3 1-এ 3, বিয়োগ 4-কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 1, 1 1-কে 1, বিয়োগ 4-কে 4 দিয়ে ভাগ করলে কত? 1, 1-কে 1 দিয়ে করো। 12 থেকে 3 বিয়োগ করলে 9, 9 থেকে 1 বিয়োগ করলে 8, 8 থেকে 1 বিয়োগ করলে কত? 7। তো 7-এর 4 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো। প্রমাণ করতে দিয়েছে কি? tan থিটা প্লাস sec থিটা -1 বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, এটার মান বের করতে দিয়েছে, মানে সরি প্রমাণ করতে দিয়েছে। এই ডান দিকে যেটা দেওয়া রয়েছে 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা। তো আমরা LHS দিয়ে অঙ্কটাকে স্টার্ট করি। LHS দিয়ে স্টার্ট করছি, দেখো। তো tan থিটা প্লাস sec থিটা মাইনাস, এই জিনিসটাকে কীভাবে লিখছি দেখো। এই জিনিসটাকে লিখছি আমরা sec স্কোয়ার থিটা। এই একটাকে কীভাবে লিখছি দেখো, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। ঠিক আছে? আর নিচে কি করছি দেখো, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, এটা যেমন আছে ছেড়ে দিলাম। এবারে এটা উপরেরটা একের জায়গায় আমরা sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা কেন নিয়েছি? আমরা অন্য কিছুও তো নিতে পারতাম, আরও দুটো সূত্র তো লিখতে পারতাম এখানে, cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা বা sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। এই কারণে নিয়েছি, পাশে দেখো tan আর sec রয়েছে, সেই জন্য নিলাম। ঠিক আছে? এবারে এই যে tan থিটা প্লাস sec থিটা, এটাকে একটা ব্র্যাকেটে নিয়ে নাও, মাইনাস, আর এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করো। ঠিক আছে? অর্থাৎ a প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা। নিচে যেমন আছে লিখে দাও, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। আচ্ছা, উপরে যে পার্টটা দেখতে পাচ্ছ এখান থেকে কি একটা কমন চলে যাবে না? কি কমন যাবে? tan থিটা প্লাস sec থিটা কমন চলে যাবে। দেখো এর কাছেও আছে, প্রথম টার্মের ক্ষেত্রে রয়েছে আর দ্বিতীয় টার্মের ক্ষেত্রেও রয়েছে। এই জন্য এটা বেরিয়ে গেলে এখানে কি পড়ে থাকবে? কিচ্ছু নেই, মানে 1 পড়ে থাকবে, মাইনাস, এই মাইনাসটা বসালাম, sec থিটা প্লাস tan থিটা বেরিয়ে গেছে, তো কি পড়ে থাকবে? sec থিটা মাইনাস tan থিটা, এটা পড়ে থাকবে। ঠিক আছে? আচ্ছা, নিচে কি পড়ে আছে? tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, এটা পড়ে আছে, সমান tan থিটা প্লাস sec থিটা। আচ্ছা, এইখান থেকে আমরা কি করতে পারি? 1 মাইনাসটাকে ক্যালকুলেশন করে দিতে পারি, মাইনাস sec থিটা মাইনাসে মাইনাসে প্লাস tan থিটা।
আচ্ছা নিচেও সেম ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান। দেখো এইটা ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান একই জিনিস না এটা, তো এটা কেটে গেল, তো কী পড়ে থাকবে ট্যান থিটা প্লাস সেক থিটা, এটা পড়ে থাকবে। ঠিক আছে, আর এই ট্যান থিটাকে এইভাবে লেখা যায় যে সাইন থিটা বাই কস থিটা প্লাস সেক থিটাকে এইভাবে লেখা যায় 1/cos থিটা। এবার কস থিটাকে আমরা লসাগু করতে পারি, কস থিটাকে লসাগু করলে দেখো ওপরে কী পড়ে থাকবে সাইন থিটা প্লাস ওয়ান, আর এটাই তো দেখো প্রমাণ করতে দিয়েছে 1 প্লাস সাইন থিটা যা সাইন থিটা প্লাস ওয়ান তাই, তো এটা সমান আমরা RHS লিখে দিলাম, প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, 11 মিটার উঁচু একটা বাড়ির ছাদ থেকে দেখলে একটা ল্যাম্পপোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। ল্যাম্পপোস্টের উচ্চতা নির্ণয় করো। তো দেখতেই পাচ্ছ এটা এখানে একটা 11 মিটার বাড়ি রয়েছে যার যার ভূমি থেকে একই সমতলে অবস্থিত একটা ল্যাম্পপোস্ট, যেটা কিন্তু বাড়িটার ছাদ থেকে দেখলে ওই ল্যাম্পপোস্টের চূড়ার অবনতি কোণ এবং তার পাদবিন্দুর যে অবনতি কোণ সেটা যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণে দেখা যায়। তো তার মানে যেহেতু ছাদ থেকে ল্যাম্পপোস্টের চূড়াটাকেও অবনতি কোণে দেখা যাচ্ছে, তার মানে আমাদেরকে বুঝতেই হবে যে বাড়িটার থেকে ল্যাম্পপোস্টের হাইট কিন্তু কম। ঠিক আছে, আমাদের বের করতে হবে কি ল্যাম্পপোস্টের উচ্চতা। ওকে, তো চলো ফার্স্ট আমরা নামটা দিয়ে দিই, এবার শুরু করা যাক। ফার্স্ট আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যেটা, যে কোথায় আমরা দেখতে পাচ্ছি দুখানা মান দেওয়া রয়েছে। দুখানা মান মানে একটা কোণ এবং একটা বাহু সঠিকভাবে আমরা দেখতে পাচ্ছি। যেমন আমাদের দরকার কি এই হাইটটা, তাই তো, অর্থাৎ সিডির মান আমাদের কিন্তু আইডেন্টিফাই করতে হবে, সিডির মানটাকে আইডেন্টিফাই করতে হবে। তো এবার প্রশ্ন আসছে আমরা সিডিটাকে পাবো কি করে। দেখো সিডিটাকে পাওয়ার আগে, দেখো অঙ্ক করার আগে, স্টার্ট করার আগে একটা সবসময় রাফ স্কেচ মাথার মধ্যে ড্র করে নাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা করা অনেক ইজি হবে। তো সিডিটাকে পাওয়ার জন্য দেখো আমরা এইভাবে করতে পারি যে এবি থেকে, এবি মানে কি পুরো বাড়িটার দৈর্ঘ্য, তো এবি থেকে যদি আমরা বিইকে বাদ দিয়ে দিই, ঠিক আছে, এবি থেকে যদি আমরা বিইকে বাদ দিয়ে দিই তাহলে কি পাবো, এবি থেকে বিইকে বাদ দিলে আমরা পাবো ইএ, তাই তো। দেখো এবি থেকে বিইকে বাদ দিচ্ছি, পাবো ইএ। আর ইএ মানে কি, ইএ মানেই কিন্তু সিডিটা, কারণ এটা একটা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছ, অর্থাৎ এসি ডিই এটা একটা আয়তক্ষেত্র যদি কনসিডার করে থাকি, তাহলে সেক্ষেত্রে ই এর মান যা হবে সিডির মান তাই হবে, আর ওটাই আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো প্রথম কাজ আমাদের হবে কি, এই বিইর মানটা বের করা। বির মানটা বের করার জন্য আমাদের দরকার এই বাহুটা, কারণ এই বির মান এটা একটা অজানা, আর তার ভূমি ডিই এটাও অজানা, এক্ষেত্রে অধিভুজটাও অজানা, তো সেই জন্য তিনটে অজানা যদি থাকে সেক্ষেত্রে তো হবে না, আমাদের যে কোনো একটা মানকে জানতে হবে। তো ডিই বের করতে গেলে আমাদের দরকার এসির মান। এসির মানটা পাবো কোথা থেকে, আমরা সমকোণী ত্রিভুজ ডিএসি থেকে পাবো। তো সমকোণী ত্রিভুজ ডিএসি থেকে পাই, কি পাচ্ছি না লম্ব বাই ভূমি, তো লম্ব কি বিএ বাই এসি, বিএ লম্ব, এসি তার ভূমি, আর লম্ব বাই ভূমি নিচ্ছি মানে ট্যান নেব, 60 ডিগ্রি তার কোণ রয়েছে। তাহলে বি এর মান কত, দেখো বি এর মান 11 মিটার বলে দিয়েছে গোটা বাড়ির উচ্চতা, আর সাথে আছে এসি, এটা আমাদের এটা আছে জানা নেই বা এটাই বের করতে চলেছি √3। তাহলে এসির মান চলে আসবে দেখো 11/√3 এত মিটার, এত মিটার, এটা এসে গেল আমাদের এসির মান। তো এসির মান পেয়ে গেছি মানে আমরা ডির মানও পেয়ে গেছি, তার মানে এটাই তো ডির মান, তাহলে ডিই সমান আমরা লিখতেই পারি 11/√3 এত মিটার। এবারে আমরা সমকোণী ত্রিভুজ কোনটা নিচ্ছি না বিইডি, বিইডি থেকে পাই। তো এক্ষেত্রে আমরা নেব সেই বিই বাই ইডি, অর্থাৎ লম্ব বাই ভূমি, আর কোণ কত দেওয়া আছে ট্যান 30 ডিগ্রি, ঠিক আছে, ট্যান 30 ডিগ্রি হয়েছে। আচ্ছা এবার দেখো এখানে দেখো বির মান অজানা যেমন আছে থাকলো, আর ডির মানটা কিন্তু আমরা বসিয়ে দিচ্ছি, এই ডিই যা ইডি তাই একই ব্যাপার, তো এখান থেকে বসিয়ে দাও 11/√3, আর ট্যান 30 মান কত 1/√3। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব কি, দেখো বিই ইন্টু √3 সমান 11/√3। তাহলে বির মান আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, √3কে কোনাকুনি গুণ করে নিচে পাঠিয়ে দিচ্ছি, √3 সঙ্গে √3 গুণ করে দিলে তলায় চলে আসছে 3।
ঠিক আছে, অর্থাৎ একই সংখ্যা রুটের গুণ করলে রুটটা চলে যাবে। তো চলে এলো বি এর মান 11/3। ঠিক আছে, তো বি এর মান আমরা পেয়ে গেলাম, তো 11/3। এবার আমাদের কাজ কি, এই মানটাকে বের করে নেওয়া, অর্থাৎ ই এর মানটাকে বের করে নেওয়া। তাহলে ই এর মান বের করার জন্য আমরা এখানে মানটাকে বসিয়ে দিচ্ছি। দেখো এ বির মান কত, 11 মাইনাস বির মান আমরা বের করলাম 11 - 3। ঠিক আছে, সলভ করো, 3 × 11 = 33 মাইনাস 11/3 লসাগু করে নিলাম, অর্থাৎ আসছে কত, 22/3। এটাই কি, এটাই হচ্ছে আমাদের ই এর মান, তাই তো। আর ই এ মানে কি আমরা জানি, ই এ মানে, এগুলো সব কিন্তু তোমরা নিচে নিচে লিখবে, যেভাবে আমি স্টেপ করে যাচ্ছি পরপর নিচে নিচে লিখে যাবে। ই এ সমান কি জানি আমরা, সিডি, তো ওটাই আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো সিডি সমান ই এ, তো ই এর মান আমরা কি পেলাম, 22/3, তাহলে 22/3। তো এটাই আমাদের উত্তর। তো দশমিকে করতে চাইলে করতে পারো, 3 × 7 = 21.33 এত মিটার প্রায়। ঠিক আছে, এটাই আমাদের কিন্তু আনসার হয়ে যাবে। ওকে, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটা খুঁটির ছায়া দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। খুঁটিটির উচ্চতা নির্ণয় করো। দেওয়া আছে কি, √3 মান 1.732, এটা ধরেই তোমাদেরকে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ এখানে একটা খুঁটি আমরা কনসিডার করে নিচ্ছি। দেখো এ বি একটা খুঁটি, ঠিক আছে, এ বি, এবং যার ছায়ার দৈর্ঘ্য প্রথমে ছিল বিসি। ঠিক আছে, এখন যখন সেটা 45 ডিগ্রি থেকে উন্নতিকোণ বেড়ে 60 ডিগ্রি হয়ে গেছে, তখন ওই খুঁটিটার কিন্তু ছায়ার দৈর্ঘ্য কিন্তু 3 মিটার কমে গেছে, এবং সেটার যে পয়েন্ট সেটা আমরা ডি দিয়ে নোট করছি। ক্লিয়ার? এবার আমাদেরকে করতে হবে কি, এই খুঁটিটার দৈর্ঘ্য বের করতে হবে। তো খুঁটিটার দৈর্ঘ্য আমরা বের করার আগে ফার্স্ট দেখে নিই যে প্রদত্ত যে মানগুলো কি। একটা অ্যাঙ্গেল দেখো এ ডিবি, এটা ভ্যালু দেওয়া আছে 60 ডিগ্রি, আর একটা অ্যাঙ্গেল দেওয়া আছে দেখো এ সিবি, এটার ভ্যালু দেওয়া আছে 45 ডিগ্রি, এবং একটা বাহুর মান দেওয়া আছে দেখো সিডি, যেটার মান কিন্তু 3 মিটার। ক্লিয়ার? এইটা আমাদের কিন্তু মান। তাহলে তোমাদের যেমনটা লেখার লিখে নাও। নেওয়ার পরে এখানে এবি একটি খুঁটি, যার ভূমি থেকে, যার গোড়া থেকে বিসি হলো 60 ডিগ্রি কোণ, মানে যার ভূমি থেকে, যার গোড়া থেকে ডি বিন্দু থেকে ওই খুঁটিটির যে উন্নতি কোণ সেটা 60 ডিগ্রি, এবং খুঁটিটার ছায়ার দৈর্ঘ্য যখন বিসি ছিল তখন তার উন্নতি কোণ ছিল সি বিন্দু থেকে 45 ডিগ্রি। তো এইভাবে তোমরা যেমনটা লেখার দরকার লিখে নাও। ঠিক আছে, নেওয়ার পরে দেখো এবার ক্যালকুলেশন করছি আমরা। সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই কি পাচ্ছি, দেখো অ্যাঙ্গেল এবি বাই বিডি সমান ট্যান অ্যাঙ্গেল এ ডি, ট্যান অ্যাঙ্গেল এডিবি। ঠিক আছে, আচ্ছা ট্যান অ্যাঙ্গেল এডিবির মান কত, 60 ডিগ্রি। আচ্ছা এবির মান আমরা বের করব। আচ্ছা ট্যান 60 মানটা বের করে নাও, √3। তাহলে বিডির মান আমরা ধরছি না, কিছু ধরতেই পারো তোমরা এক্স, আমরা এবি সমান বিডি √3 এইভাবে লিখে রেখে দিলাম। ঠিক আছে, এটা এবিডি ত্রিভুজ থেকে পেলাম। সিমিলারলি আমরা আরেকটা ত্রিভুজ কনসিডার করছি, দেখো ত্রিভুজ এবিসি, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাচ্ছি কি পাচ্ছি, এখান থেকেও পাচ্ছি সেই এবি বাই বিসি সমান ট্যান 45 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা এবির মান এবি রাখছি, বিসির জায়গায় লিখতে পারি বিডি প্লাস সিডি, আর ট্যান 45-এর মান কত হবে, 1 হবে। ওকে, আচ্ছা এখান থেকে এবি যেমন আছে থাকলো, আর কোনাকুনি এটাকে গুণ করলে বিডি প্লাস সিডি হবে। তো বিডির মান বিডি থাকলো, এবং সিডির মানটাকে 3 লিখে দিলাম। ঠিক আছে, সিডির মান দেখতেই পাচ্ছ 3 মিটার, তো এটা আমরা 3 লিখে দিলাম। এবারে এখানে দেখো এবির মান বিডি √3, এখানে এবির মান বিডি প্লাস 3। তো এই দুটো থেকে এটা নাম দিলাম 1 নম্বর, আর এটা নাম দিলাম ধরো 2 নম্বর। এই 1 আর 2 থেকে আমরা কম্পেয়ার করে বলতেই পারি তো যে বিডি √3 সমান বিডি প্লাস 3। ক্লিয়ার? এটা বলতেই পারি। তো বিডিটাকে এদিকে মাইনাস করে নিয়ে এসে বিডি কমন নিয়ে নিচ্ছি, নিলে হবে √3 - 1 সমান 3। তাহলে বিডি সমান চলে আসছে কি 3/√3 - 1। তো করণী নিরসন করলে কি করব, এর অনুবন্ধী করণী দিয়ে আমরা লব আর হরের সঙ্গে গুণ করব, অর্থাৎ √3 - 1 এর অনুবন্ধী করণে √3 + 1, সেটা দিয়ে আমরা উপর নিচে গুণ করলাম, করলে উপরে তৈরি হচ্ছে কি যেমনটা আছে আপাতত লিখে রাখছি, আর নিচে ওটা তৈরি হচ্ছে কি দেখো √3² - 1² অর্থাৎ a² - b² সূত্র করলে a + b a - b। ঠিক আছে, অর্থাৎ 2 আসবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি কি 3 এর 2 ইন্টু 3 এর 2
ইন্টু √3 প্লাস 1, এটা আমাদের কিন্তু একটা মান চলে এলো। কার মান? না বিডির মান চলে এলো। কিন্তু আমাদের বের করতে হবে কি খুঁটিটার দৈর্ঘ্য। তাহলে খুঁটিটার দৈর্ঘ্য বের করতে গেলে কি করতে হবে? দেখো এই খুঁটিটার দৈর্ঘ্য আমরা এখান থেকে করতে পারি, তাই তো? খুঁটির দৈর্ঘ্য দেখো আমরা এখান থেকে নিতে পারি। ক্লিয়ার? এইখান থেকে করছি দেখো, বিডি √3, তাহলে বিডির মান এসছে এইটা, ঠিক আছে? বিডির মান এসছে 3/2 √3 প্লাস 1, আর এবির মান হচ্ছে কি আমরা জানি বিডি √3। তাহলে সেইখান থেকে আমরা লিখতেই পারি, এখান থেকে দেখো বিডির সমান আমরা লিখতেই পারি যে এডি √3, এটা লিখতে পারি। দেখো ভালো করে ছবি দেখো, দেখো আচ্ছা সরি, এবি সমান বিডি √3, এবি সমান বিডি √3। তাহলে বিডির মান কি পেয়েছি এখান থেকে? বিডির মান পেয়েছি দেখো 3/2 √3 প্লাস 1, ঠিক আছে? 3/2 √3 প্লাস 1, আর তার সাথে কিন্তু এই √3টা কিন্তু গুণ হয়ে যাবে। ক্লিয়ার? তো ব্যাস, এবার √3 মান তোমাদের দেওয়া রয়েছে, তাই তো? এবার √3 মানটা তোমাদের এখান থেকে কিন্তু বসিয়ে নিতে হবে, নিয়ে ক্যালকুলেশন করে নিতে হবে, ঠিক আছে? তো আমি এটাকে সলভ করেই বলছি, এর উত্তর মোটামুটি 7.098 এত মিটার কিন্তু আসবে। ক্লিয়ার? এটাই তোমাদের কিন্তু আনসার হয়ে গেল। নেক্সট কোশ্চেন চলে আসছি, দেখো একটা নিরেট আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 4:3:2 এবং সমগ্রতলের ক্ষেত্রফল 468 বর্গ সেমি। আয়তঘনকটির আয়তন নির্ণয় করো। তো এর জন্য যে অনুপাতগুলো দেওয়া রয়েছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, প্রত্যেকটা আমরা ধরে নিচ্ছি। তার প্রথমটা দৈর্ঘ্যের জন্য আমরা ধরে নিলাম 4x, প্রস্থটা ধরে নিলাম 3x, আর উচ্চতা ধরে নিলাম 2x, ঠিক আছে? তো আমাদের বলেছে কি সমগ্রতলের ক্ষেত্রফল। আর এখন যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি এটা আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়, দেখো সূত্র তো আমি বলে দিতে পারি 2 দৈর্ঘ্য যোগ 2 দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ প্রস্থ গুণ দৈর্ঘ্য, এই উচ্চতা গুণ দৈর্ঘ্য। তো আসে কোথা থেকে অ্যাকচুয়ালি? দেখো একটা যদি আয়তঘনককে আমি তৈরি করে তোমাদের দেখাই, মুখস্থ করতে লাগবে না, ভালো করে বুঝে নাও, এত বড় সূত্র মনে রাখারও দরকার নেই, কারণ সূত্র বলে কিচ্ছু নেই এখানে, জাস্ট অঙ্ক থেকে সব কিছুর তৈরি করা হয়েছে। দেখো এই যে উপরে সারফেসটা দেখতে পাচ্ছ, এটা উপরে সারফেস না? একটা বাক্স মনে মনে কল্পনা করো, আর তার ঠিক অপোজিটে দেখো তারই একটা প্যারালাল নিচে রয়েছে একটা, অর্থাৎ তারই সমান্তরাল একটা সারফেস রয়েছে নিচে, দুটো তল দেখতে পাচ্ছ। তো এইটা কি? এটা একটা আয়তক্ষেত্র, নিচেরটাও একটা আয়তক্ষেত্র, ঠিক আছে? এটা বেঁকে আছে বলে এরকম মনে হচ্ছে, বাট ওটা তো অ্যাকচুয়ালি একটা বাক্স ধরো বা দেশলাই বাক্স ভাবো। তো তার উপরিতল কি? একটা দেশলাই, মানে একটা কি আয়তক্ষেত্র, তো নিচের তলটাও তো একটা আয়তক্ষেত্র। অর্থাৎ এই আয়তক্ষেত্র পাওয়ার জন্য আমাদের কি নিতে হয়? দৈর্ঘ্য নিতে হয়, আর সাথে নিতে হয় এই প্রস্থটা। এবার দুখানা যেহেতু তল, তাই জন্য আমরা লিখতেই পারি 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। অর্থাৎ একটার ক্ষেত্রফল কি হবে? একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2 ইন্টু, মানে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। যেহেতু দুটো আছে তাই জন্য আমরা লিখছি কি 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, আরেকটা কি? এবার আমি যদি বলি এই দিকের যে তলটা, ভালো করে লক্ষ্য করো, আমি ইয়েলো সেট দিয়ে দেখাচ্ছি, এই যে তলটা দেখো, এই যে তলটা দেখো, সিমিলারলি এদিকে যে তলটা দেখো, এই তার অপোজিট এইটা। তো এই তলটা যদি ক্ষেত্রফল আমরা বের করতে চাই, দুটো তলের ক্ষেত্রফল, সমগ্র তল মানে কি 6টা তলের সব কটা বের করতে হবে। তাহলে এই যে তলটা দুটো দেখতে পাচ্ছ অপোজিটে রয়েছে, এই তলটার একটা তলের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে এই যে প্রস্থটা লাগবে আর এই উচ্চতাটা লাগবে। মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে প্রস্থটা তখন দৈর্ঘ্যের কাজ করবে, আর এই উচ্চতাটা তখন তার প্রস্থের কাজ করবে। মানে তোমার দুখানা অপোজিট সাইডের মাপ দরকার, সোজা কথা। তাহলে তখন আমরা লিখব কি? প্রস্থ গুণ উচ্চতা, ঠিক আছে? প্রস্থ গুণ উচ্চতা। এবার যেহেতু দুটো রয়েছে, দেখো অপোজিট সাইডে দুটো রয়েছে, তো তাই জন্য আমরা এর সঙ্গেও সেম 2 গুণ করব। এরপরে দেখো, এরপরে আমি আরেকটা সেট দিয়ে দেখাচ্ছি, দেখো এইটা লক্ষ্য করে, সামনে যে বাহুটা দেখাচ্ছি, এইটা তার অপোজিটে দেখতেই পাচ্ছ এইগুলো, ঠিক আছে? তো এই যেটা, এটা ক্ষেত্রফল বের করতে গেলে এর দৈর্ঘ্য লাগবে, দেখো এইটা দৈর্ঘ্য লাগবে, আর এর আরেকটা বাহু কি? এইটা, একটা বাহু এইটা, একটা বাহু এইটা, আর একটা বাহু কি? এইটা। তাহলে দৈর্ঘ্য আর এখানে কি উচ্চতাটা লাগছে, তাহলে দৈর্ঘ্য গুণ উচ্চতা। ক্লিয়ার? তো এখানেও কটা বাহু আছে? এই কটা তল আছে, এইটার অপোজিট আরেকটা রয়েছে, তাই জন্য এক্ষেত্রেও তুমি 2 গুণ করবে। হয়েছে? এবার বলো তোমাকে সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে, তার মানে এই সব কটা কি যোগ করতে হবে। তো দিলাম যোগ, আমি যোগ চিহ্ন, এখানে একটা যোগ দিলাম, এখানে একটা যোগ দিলাম। দেখো প্রত্যেকের কাছে 2 আছে না?
তো সেই জন্য আমরা কি করি, এই দুইটা সবার থেকে বের করে নিয়ে সামনে লিখি কমন নিয়ে। ঠিক আছে, সামনে দুইটাকে কমন নিয়ে লিখি। এবারে বোঝা গেছে সূত্রটা কীভাবে স্ট্যাবলিশ হয়েছে। কোনো কিছু মুখস্থ করার দরকার নেই। ক্লিয়ার? একদম ক্লিয়ার। আশা করি কারো কোনো ডাউট নেই। এবার ক্যালকুলেশন করে দাও। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত? 4x, প্রস্থ 3x, উচ্চতা 2x। তাহলে 4x ইন্টু 3x গুণ করলে কত হয়? 4 3 12 x স্কোয়ার প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা মানে 3x আর 2x গুণ করলে 3 2 6 আর 2 x মানে 6x স্কোয়ার। দৈর্ঘ্য ইন্টু উচ্চতা তার মানে 4x আর 2x মানে 8x স্কোয়ার। ঠিক আছে, এবার এইটারই মান দেখো বলে দিয়েছে 468। তাহলে আমি একটু এখান থেকে ক্যালকুলেশনটা শর্ট করে দিচ্ছি। এই জিনিসটা আমি আর লিখছি না, তোমরা অবশ্যই এটা ভেঙে করবে, তারপর সলভ করবে। তো আমি এখানে শর্তানুসারে লিখে, ঠিক আছে, এইটাকেই সমান লিখে দিচ্ছি 468। ব্যাস হয়ে গেল। তোমরা কি করবে, এটাকে সলভ করে যাবে, শেষ পর্যন্ত যেটা আসবে সেটা সমান 468 লিখবে, বা তোমরা এখান থেকে এটা সমান 468 লিখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো সলভ করে দেখো কি আসছে। 2 ইন্টু 12 6 18, 18 আর 8 24, 26, 26 এক্স স্কোয়ার সমান 468। তাহলে এক্স স্কোয়ার সমান একটু কেটে কুটে ছোটো করে নাও, 2 দিয়ে কাটো, 2 3 4 234। আচ্ছা 26 দিয়ে যদি আমরা কাটি, 26 9 6 54, 9 দিয়ে কাটবে। তাহলে এক্স স্কোয়ারের মান 9 আসছে, এক্সের মান আসবে √9, তার মানে আসবে কত? 3। নেগেটিভ মান আমরা অ্যাভয়েড করছি, কারণ এখানে দৈর্ঘ্যকে রিপ্রেজেন্ট করছে এক্স, তাই জন্য এক্সের মান নেগেটিভ হবে না। তাহলে এক্সের মান কত হলো? 3 এলো। তো আমাদের কী করতে বলেছে? আয়তঘনকটির আয়তন নির্ণয় করতে বলেছে। আর আয়তঘনকটির আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এটাই তো, এটাই বের করতে বলেছে। আচ্ছা দৈর্ঘ্যর মাপ কত? 4x, 4, এক্সের মান কত? 3, গুণ প্রস্থ কত? 3x, 3 ইন্টু 3, উচ্চতা কত? 2x, তাহলে 2 ইন্টু 3। ঠিক আছে, 4 3 12, 3 36, 36 108, 108 2 216, 216 আর 3 648। ঠিক আছে, তো 648। ঠিক আছে, এত ঘন সেমি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এত ঘন সেমি। সবার ক্লিয়ার? একদম ডিটেলস আমি বলে দিলাম। পরের কোশ্চেন দেখো। একটা নিরেট বৃত্তাকার দণ্ডের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.2 ডেসিমি। ঠিক আছে, দণ্ডটিকে গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা হয়েছে। আচ্ছা আচ্ছা, ওই যে দণ্ডটা রয়েছে 3.2 ডেসিমি যেটা দৈর্ঘ্য, তার আয়তনটা যদি পাই আমরা, সেই আয়তনের সমান নিশ্চয়ই 21টা ছোটো ছোটো গোলকের আয়তনের সমান হবে, কারণ সেটা দিয়েই তো এটা বানানো হয়েছে। তাহলে আমি বলতে পারি 21টি গোলকের আয়তন, 21টি গোলকের আয়তন কত হবে বলো? 21টি গোলকের আয়তন, একটা গোলকের আয়তনের সঙ্গে 21 দিয়ে গুণ করে দিলে 21টা গোলকের আয়তন বেরিয়ে যাবে। তো 4/3 পাই আর কিউব। এবার সেই আর এর মান এখানে কত বলে দেওয়া আছে দেখো, ব্যাসার্ধগুলো দৈর্ঘ্য কত হবে? 8 করে দেওয়া, তার মানে 8 কিউব। ঠিক আছে, তো এইটা আমাদের হাতে থাকলো। এবারে এইটার যে আয়তন, নিশ্চয়ই ওই যে 3.2 ডেসিমি যে ব্যাসার্ধ, 3.2 ডেসিমি যে দৈর্ঘ্য বিশিষ্ট বৃত্তাকার লম্ব বৃত্তাকার যে দণ্ড আছে, তার হচ্ছে আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে শর্তানুসারে আমরা বলতে পারি দণ্ডটার যে আয়তন, দণ্ডের আয়তন আমরা পাই আর স্কোয়ার এইচ ভাবতে পারি। লিখে নাও, দণ্ডের যে আয়তন পাই আর স্কোয়ার এইচ। তো এখানে পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 22/7। তো পাই লিখেই রাখো, নর্মাল কাটাকাটি করতে সুবিধা হবে। ঠিক আছে, এখানে পাই আছে, তো ঠিক আছে পাই। আচ্ছা এখানে প্রশ্ন হচ্ছে আর এর মান কত? 3.2 ডেসিমি। ডেসিমি থেকে যদি আমরা এই অঙ্ক, এটা দেখো পুরো সেমিতে আছে আয়তন, এটা সেমি কিউব, এটা সেমি কিউব। তো এটা যদি সেমিতে করি তাহলে এটাও সেমিতে করে নেবো। তো 3.2 এর সঙ্গে 10 দিয়ে আমরা গুণ করে দেবো, দিলে হয়ে যাবে কি, এটাও সেন্টিমিটার হয়ে যাবে, ইন্টু এইচ। ঠিক আছে, তো হাইট, আচ্ছা সরি এটা দৈর্ঘ্য নয়, এটা তো ব্যাসার্ধ বলেছিল। ঠিক আছে, আর আমাদের বলেছে তাহলে দণ্ডটির দৈর্ঘ্যটাকে আমরা এইচ বলছি। একটু মিস্টেক হয়েছে অঙ্কটা পড়তে। ঠিক আছে, পড়েছি ভুল, বাট ক্যালকুলেশনের সময় ঠিকঠাকই লিখেছি। ওকে, তো যাই হোক, তো মানে এটা যে দণ্ডটার যে ভূমির ব্যাসার্ধ তার সেটা দেওয়া আছে 3.2, আর উচ্চতাটা আমাদের বের করতে বলেছে, মানে দৈর্ঘ্যটা বের করতে হবে, মানে এইচ বের করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে শর্তানুসারে পাই আর এটা একসঙ্গে গুণ করেই বসাচ্ছি। 3.2 এর সঙ্গে 10 গুণ করলে কত হবে? 32 হবে। 11 সরে গিয়ে এইচ, এই যে আয়তন, দণ্ডের আয়তন, সেটা হচ্ছে 21টা গোলকের আয়তনের সঙ্গে সমান হবে। ঠিক আছে, দেখো পাই পাই ফার্স্ট আউট করো এখান থেকে। এবার এইচ এর মান বের করবো। এইচ এর মান বের করতে গেলে আমরা এখান থেকে একটু কেটে ছোটো করে নিলাম 7। ঠিক আছে, তাহলে 7 4 28, 28 গুণ 8 গুণ 8 গুণ 8, আর নিচে 32টা নিয়ে চলে আসছি। ঠিক আছে, তো একটু কেটে কুটে ছোটো করে নাও। 8 4 32, 4 2 8। ঠিক আছে, আর কিছু প্রবলেম? সব ঠিকঠাক আছে। 8 কিউব 21,
21 4 3টে 8, ওকে। বাকি কিছু বাদ আছে, 32 নিচে আসছে, পাই আর স্কোয়ার। আচ্ছা, এখানে স্কোয়ার বাদ পড়ছে, দেখো এখানে পাই আর স্কোয়ার, তার মানে এটা স্কোয়ার হবে, ঠিক আছে, অর্থাৎ 32 স্কোয়ার হবে, 32 স্কোয়ার হবে, তার মানে নিচে 32 ইন্টু 32 লিখবো। তার মানে আরেকটা কাটবে, 8 4 32, 4 দিয়ে কাটো 7, আর 7 দুগুণে 14, ঠিক আছে। তো 14 সেমি হয়ে যাবে আমাদের একদম সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 7 সেমি, সমগ্রতলের ক্ষেত্রফল 147.84 বর্গ সেমি, শঙ্কুটার ভূমির ব্যাসার্ধে দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তো এটা একটু জিওমেট্রি কম, যা মানে বীজগণিতের ক্যালকুলেশন একটু বেশি হবে। তো চলো শুরু করা যাক। কি বলছে দেখো, নিরেট লম্ববৃত্তার শঙ্কুর উচ্চতা দেওয়া আছে, একটা শঙ্কু দেখো, এই যে শঙ্কুটা দেওয়া আছে, এর বলেছে উচ্চতা 7, এই যে হাইটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 7 দেওয়া আছে। আরেকটা কি দেওয়া আছে, সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে। আচ্ছা, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল তো বের করবো। শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল কীভাবে বের করতে পারি? সমগ্রতল মানে পাশের তল প্লাস নিচের যে তলটা, বৃত্তাকার তল দেখতে পাচ্ছ সেটা, দুটো যোগ করতে হবে। তার মানে পাই আর স্কোয়ার প্লাস এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল কী হয়, পাই আর এল হয়। এই সূত্রগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে। তো এইখান থেকে আমরা ফার্স্ট যেটা করব, এটার ক্ষেত্রফল দেখো বলে দেওয়া আছে 147.84। তো এই দিক থেকে ফার্স্ট পাই কমন নিয়ে নাও, পাই আর কমন নিয়ে নাও, পাই আর কমন নিয়ে নাও, নিলে এখানে আর প্লাস এল হবে, আর এখানে 147.84। আর কমন নিয়ে কোনো লাভ হবে কি? সেই তোমাকে আর মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা থাক, আর আপাতত এরকমই থাক, একটু পরে ক্যালকুলেশন করবো। আচ্ছা, পাইটাকে ভাগ করে এদিকে পাঠিয়ে দিচ্ছি, আর যেমন আছে থাকলো, ঠিক আছে। পাই যদি ভাগ হয়ে চলে আসে কি 22-এ 7, তো সেটা উল্টে গেলে হবে কি 7-এর 22, ঠিক আছে, 7-এর 22। তো এইটাকে একটু কাটাকাটি করে ছোটো করো, এটাকে কাটাকাটি করলে হবে তোমার 6.72, ঠিক আছে, 6.72, আর এটাকে 7-এর সঙ্গে গুণ করে দাও, 47.04 চলে আসবে। 7-এর সঙ্গে দেখো, 7 2 14, 49 50, 5 42, আর 5 47। এবার এটাকে গুণ করে দাও, আর স্কোয়ার প্লাস আর এল, ঠিক আছে, আর এল সমান কত, 47.04। আচ্ছা, এল এর মান কোথাও বলা আছে, এল এর মান এখানে তো কোথাও এল এর মানটা বলা নেই, এখানে কি অঙ্কের একটা মিস্টেক আছে? এক সেকেন্ড আমি আবার টেস্ট পেপার চেক করি, দাঁড়াও। হ্যাঁ দেখো, এখানে শঙ্কুর উচ্চতা না, এটা তির্যক উচ্চতা আছে, ঠিক আছে, এটা তির্যক উচ্চতা আছে, এই জায়গাটায় 7টা অ্যাকচুয়ালি এটা তির্যক উচ্চতা দেওয়া আছে, অর্থাৎ এল এর মান 7, ঠিক আছে, অর্থাৎ 7 আর। এবার সলভ করো, আর স্কোয়ার মানে দুখানা যদি চলরাশি হয়ে যায় তাহলে সলভ করা যাবে না, প্লাস 7 আর মাইনাস 47.04 সমান 0। এবার দেখো, এই দশমিকটা তোলার জন্য আমি কী করছি, সবাইকে 100 দিয়ে গুণ করে দিচ্ছি, দিলে এখানে তৈরি হবে কি 100 আর স্কোয়ার, প্লাস এখানে হবে 700 আর, মাইনাস এখানে 4704 সমান 0। ক্লিয়ার? এবারে কি করছি, অঙ্কটাকে একটু ছোট করা যায় কি, দরকার আছে 4 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ 4 দিয়ে ভাগ করা যায়। দেখো এটা হবে 4 দিয়ে ভাগ করলে কত, 25 আর স্কোয়ার, প্লাস এখানে 4 দিয়ে ভাগ করলে 4 1 3 0, 4 7 28, আর 4 5 20, 175 আর, 4 1 4, 4 1 4 3, 4 7 28, 4 6 24। আর সেই যে 4 কমন নিয়েছিলাম সেটা এদিকে ভাগ করে পাঠিয়ে দিলাম, দিয়ে 0 করে দিয়েছি, ঠিক আছে। তাহলে 25 আর স্কোয়ার 175 আর মাইনাস 1176 সমান 0, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা কীভাবে ভাঙতে পারি, 1176 আর 25কে আমরা গুণ করে নেবো, নিয়ে আমাকে কোনো না কোনোভাবে এখানে বানাতে হবে 175। তো আমি এটাকে একটু ক্যালকুলেশন করে তারপর তোমাদেরকে বলছি, ওকে। ওকে, দেখো এখানে 25 আর স্কোয়ার প্লাস 175 আর মাইনাস 1176 আছে, এটাকে আমরা কীভাবে লিখছি দেখো, 25 আর স্কোয়ার আর 175, 25 আর 1176কে গুণ করে আমরা ভাঙছি দুটো ফ্যাক্টর, এমনভাবে নিচ্ছি যাতে সেটা বিয়োগ করলে 175 হয়, এটা হচ্ছে 280 মাইনাস 105। তো 280 থেকে 105 বিয়োগ করলে আমরা পাবো 175, আর 280 আর 105 গুণ করলে সেই গুণফলটা 25 আর 1176-এর গুণফলের সঙ্গে সমান হবে, যেমনভাবে আমরা মিডল টার্ম করে থাকি সেই প্রসেসই কিন্তু আমরা করছি এখানে। ক্লিয়ার? দেখো এবারে কি হবে, এখান থেকে উৎপাদকগুলোকে আমরা বের করবো, 25 আর স্কোয়ার 280 আর মাইনাস 105 আর মাইনাস 1176 সমান 0, ঠিক আছে। 25 এখান থেকে 5 আর কমন নিয়ে নাও, 5 আর কমন নিলে এখানে হবে 5 আর প্লাস 56 মাইনাস এখান থেকে 5 21 5 21 কমন নাও, 5 আর মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, যেহেতু মাইনাস কমন নিচ্ছে এটা প্লাস হয়ে যাবে, 56 সমান 0।
এদিকে করছি এবারে। তো একটা উৎপাদক পেলাম কি 5r প্লাস 56, আর আরেকটা উৎপাদক পেলাম কি 5r মাইনাস 21, এটা সমান 0। তাহলে দুখান উৎপাদক পেয়ে গেছি। একবার 5r প্লাস 56 সমান 0 করব, তাহলে 5r সমান মাইনাস 56, আর সমান মাইনাস 5 দিয়ে করছি আমি, 56/5 লিখে রেখে দিচ্ছি, 56/5। এটা আমার ভাগ করে কোনো লাভ নেই, কারণ এটা নেগেটিভও আছে দেখতে পাচ্ছি, এটা কোনো কাজেই লাগবে না, এটা অগ্রাহ্য। ঠিক আছে, অগ্রাহ্য। কারণ কি এখানে দৈর্ঘ্যকে বের করতে হবে, তো দৈর্ঘ্য এখানে ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য বের করতে হবে। আচ্ছা, আরেকটা উৎপাদক কি এখানে 5r মাইনাস 21, ওটাকে ওইদিকে পাঠিয়ে প্লাস 21 করলাম, r সমান 21/5, ভাগ করে 5 4 20, 5 2 10। ঠিক আছে, এত সেন্টিমিটার, এটা আমাদের কিন্তু আনসার হবে। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন দেখো। ছাত্রীদের প্রাপ্ত নম্বরে গড় দেওয়া আছে, তো এখানে আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া রয়েছে নিম্নরূপে, এইরকমভাবে 10-এর কম 20-এর কম। তো যদি এরকম থাকে তোমাদের শ্রেণী সীমানা কীভাবে বানাতে হয় দেখে নাও। শ্রেণী সীমানা, তো এইভাবে তো তোমরা অঙ্ক স্টার্ট করতে পারো না। ঠিক আছে, তো এইখানে আমাদের শ্রেণী সীমানা দরকার, পরিসংখ্যা মানে যেটা ছাত্রী সংখ্যা আছে পরিসংখ্যা, ক্লিয়ার। আর দরকার কি মধ্যম মান, মধ্যম মান। আর দরকার আমাদের, আচ্ছা এটা আমি কল্পিত গড় পদ্ধতিতে করছি, ঠিক আছে, কল্পিত গড়। আর ডিআই দরকার, আর ডিআই বের করছি মানে এরপরে ডিআইএফআই করতে হবে, অর্থাৎ এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা আমরা কল্পিত গড় দিয়ে করছি। ঠিক আছে, ইউআইএফআই দিয়ে যখন করি সেটা আমাদের ক্রমবিচ্যুতি পদ্ধতি। অ্যাকিউরেট মান আনতে গেলে তোমাদের একদম অ্যাকিউরেট মান আনতে গেলে ক্রমবিচ্যুতি পদ্ধতি করতে হবে, তার থেকে একটু কম অ্যাকিউরেট ডিওয়াইএফআই মানে যেটা হচ্ছে কল্পিত গড় দিয়ে করতে হয়। তো এক্ষেত্রে আমি কল্পিত গড় দিয়েই স্টার্ট করছি। ঠিক আছে, দেখো শ্রেণী সীমানা 10-এর কমটাকে আমরা লিখছি কি 0 থেকে 10। ঠিক আছে, আচ্ছা আরেকটা 20-এর কম যেটা সেটা লিখছি 10 থেকে 20। এইভাবে প্রত্যেকটা লিখে নিই, 20 থেকে 30, 30 থেকে 40, আর 40 থেকে 50 হয়ে গেল। পরিসংখ্যাগুলো লিখে নিই 6। বাট এখানে পরিসংখ্যা যখন লিখবে তখন কিন্তু একটু খেয়াল করে লিখবে, কারণ ভালো করে দেখো, এখানে 10-এর কম ছিল 6, 20-এর কম ছিল 10, অর্থাৎ এই 20-এর কম যারা কিন্তু আছে তারা কিন্তু অবশ্যই 10-এর কমকেও বোঝায়, মানে 10-এর কমে যে এই 6 জন আছে তারা কিন্তু 20-এর কমের মধ্যেও এটা কিন্তু বোঝা যাচ্ছে, তাই তো? যদি তোমাকে আমি বলি 10-এর কম আছে 6 জন, আরেকজন বলছে 20-এর কম আছে 10 জন, তার মানে কি তোমার যে 6 জন তারাও তো ওই লিস্টের মধ্যে চলেই যাচ্ছে যারা 20-এর কম। ঠিক আছে, তার মানে শুধু 10 থেকে 20-এর মধ্যে কতজন আছে? নিশ্চয়ই 10 বিয়োগ 6 মানে 4 জন আছে। সিমিলারলি 30-এর কম বলেছে, তার মানে কি যারা 20-এর মধ্যে অলরেডি 10 জন চলে গেছে তাদেরকে বাদ দিলে 20 থেকে 30-এর মধ্যে আমরা পেয়ে যাব 18 মাইনাস 10 অর্থাৎ 8 জন। সেম ওয়েতে আমরা লিখতে পারি এখানে 12 জন, আর এখানে 46 মাইনাস 30 করলে পাবো 16 জন। সব কটা পেয়ে গেলাম। মধ্যমান করে নেবো শ্রেণীগুলোর, 0 থেকে 10-এর মধ্যমান 5 আসবে, 10 থেকে 20-এর মধ্যমান 15, তো একটা পেয়ে গেছি, আমরা পরপর লিখতে থাকবো 35 45। এবার কল্পিত গড়ের ক্ষেত্রে মনে আছে যে মধ্যমান মাঝামাঝি একটা সংখ্যাকে নিয়ে নিতে হবে। দেখো এখানে আমরা এটাকেই এ ভাবছি কল্পিত গড়ের ক্ষেত্রে। এবার আমরা করবো কি ডিআই, আর ডিআই বের করতে গেলে কী করতে হয় না এক্সআই মাইনাস এ করতে হয়, এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। ডিআই করতে গেলে এক্সআই মাইনাস এ করতে হয়। এক্সআই মিনস এখানে যেটা মধ্যমান আসছে সেটা, তার থেকে এ অর্থাৎ 25 বিয়োগ করবো, 5 থেকে 25 বিয়োগ করবো, কত আসবে মাইনাস 20 আসবে। 15 থেকে 25 বিয়োগ করবো মানে আসবে কত মাইনাস 10। 25 থেকে 25 বিয়োগ করবো আসবে কত 0। 35 থেকে 25 বিয়োগ করবো আসবে হচ্ছে 10, আর এখানে করলে আসবে 10, সরি 45 থেকে 25 মানে 20 এসে গেল সব কটা হয়েছে। এবার আমরা ডিআইএফআই করবো। ডিআইএফআই করতে গেলে কী করতে হয় দেখো, ডিআইএফআই করতে গেলে ডিআই মানে এইটা যেটা বেরোলো তার সঙ্গে পরিসংখ্যা অর্থাৎ 6 সেটাকে গুণ করতে হবে। তাহলে মাইনাস 20 সঙ্গে 6 গুণ করলে হবে মাইনাস 120, এটা হবে মাইনাস 40, এটা হবে 0, এটা 120, আর 20 সঙ্গে 16 গুণ করে দাও 320। ব্যাস সব কটা আমরা বের করে নিলাম, আমাদের টেবিল রেডি হয়ে গেল। এবার আমাদের বলেছে কি ক্রমযোগী পরীক্ষা মানে ক্রমযোগী পরিসংখ্যা আমাদের কমপ্লিট হয়ে গেল, আমাদের গড় নির্ণয় করতে বলেছে। তুমি এটা বেসিক মেথড দিয়েও গড় করতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, তো আমি এতগুলো অঙ্ক করেছি সবকটা আমি সাধারণ গড় দিয়ে করেছি, বাট ক্রমবিচ্যুতি এই ফার্স্ট টাইম, ক্রমবিচ্যুতি বলছি কল্পিত গড় এই ফার্স্ট টাইম করলাম। ঠিক আছে, যাতে যেহেতু এরকম সরাসরি কোশ্চেন পাচ্ছি না আমি ভাবলাম একটা দেখিয়ে দিই এরকমভাবে। ঠিক আছে, অনেকে কল্পিত গড়ের প্রবলেম থাকে তো সেই জন্য আমি দেখিয়ে দিলাম। তো কল্পিত গড় পদ্ধতিতে আমরা গড় নির্ণয় করছি। তো কল্পিত গড়ের ক্ষেত্রে সূত্র কি এ প্লাস, ঠিক আছে, সামেশন ডিআইএফআই বাই সামেশন এফআই। ওখানে কী ছিল মনে আছে সামেশন এক্সআইএফআই বাই সামেশন এফআই। তো এখানে কি যেহেতু কল্পিত গড়ের ক্ষেত্রে আমরা এ একটা নির্দিষ্ট করে ধরে নিয়েছি সেই জন্য আমাদের এ প্লাস করতে হবে, অর্থাৎ 25 এর মান কত 25 প্লাস এখানে ডিআইএফআই এর মান কত এসছে ডিআইএফআই সামেশন ডিআইএফআই বের করে নিতে হবে, মানে এটাকে যোগ করে নিতে হবে, আর এখানে পরিসংখ্যাটাকে বের করে নিতে হবে, অর্থাৎ সামেশন এফআই এর মান কত আসছে সামেশন এফআই দেখো 6 6 10 8
18, 18 আর 12 30, 46 এটা আসছে। আচ্ছা, সামেশন DIFI এর মান আমি এটাকে সলভ করে বলছি 280, ঠিক আছে, 280 এসছে, ঠিক আছে। তো এটা 280 বাই এটার মান হচ্ছে 46। তো ক্যালকুলেশন করে উত্তর বলে দিচ্ছি আমি 31.09, ঠিক আছে, প্রায়। তো এই জিনিসগুলো আমি বসে বসে কেটে কেটে বুঝতেই পারছো, এটা একটা মানে সংখ্যা যেটা হচ্ছে পুরোপুরি ভাগ করা যায় না, ঠিক আছে, এটা মূলত সংখ্যা যাকে ভাগ করা যায় না। তো সেক্ষেত্রে এইগুলো দশমিকে ক্যালকুলেশন করতে গেলে একটু স্পেসও লাগবে, সময়ও লাগবে। তো সেই সময়টা যাতে না হয় সেই জন্য আমি কিন্তু ক্যালকুলেশন তোমাদেরকে করেই বলে দিচ্ছি, ঠিক আছে। আমি পজ করে দিচ্ছি ভিডিওটা, দিয়ে সেটাকে ক্যালকুলেশন করে তোমাদেরকে করে দিচ্ছি, ঠিক আছে। তো চলো নেক্সট পরের কোশ্চেন দেখো, মধ্যমান নির্ণয় করতে বলেছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এভাবে দেওয়া আছে শ্রেণী, 4, 7, 10, 15 এইভাবে দেওয়া রয়েছে পরিসংখ্যা, ঠিক আছে। তো মধ্যমা বের করতে গেলে কী করতে হয়, আগে আমাদের পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা করতে হয়, ঠিক আছে। তো পরিসংখ্যা যেটা দেওয়া রয়েছে, তো সেখান থেকেই আমরা এখানেই লিখে নিচ্ছি ছোটো করে, যাতে আর আমাদের আলাদা করে টেবিলটা বানাতে না হয়। ক্রমযৌগিক পরিসংখ্যা ভুল নয় একদমই, তোমরা চাইলে এটাও করতে পারো, তবে তোমাদের সাজেস্ট করবো যেহেতু একখানা দুখানা অঙ্ক পড়বে তোমরা এইভাবে টেবিল বানিয়ে করো, ঠিক আছে। এটা হচ্ছে পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। তো ক্রমযৌগিক পরিসংখ্যা কী করে করবো জানো তোমরা, সংখ্যাগুলো মধ্যমান নির্ণয়ের ক্ষেত্রে কী করতে হয়, প্রথম যেটা তাকে বসিয়ে দিতে হয়, তারপরে আগেরটার সঙ্গে এটা যোগ করে, অর্থাৎ 4-এর সঙ্গে 7 যোগ করে 11 লিখবো, মনে আছে সেই পাশাপাশি যেমন করতাম, এখানে 4 থাকলে এখানে 4-এর সঙ্গে 7 যোগ করে 11 লিখতাম এইভাবে। তো সেই জিনিসটাই এখানে করছি পাশাপাশি, নাহলে এইটুকু করার জন্য আমাকে আবার বাকি দুটো টেবিল বানাতে হতো, ঠিক আছে। তো নেক্সট 11 থেকে 10 যোগ করে আমি লিখবো 21, 15 আর 21 যোগ করে লিখবো 36, 36 আর 10 যোগ করে লিখবো 46, আর এখানে লিখবো 54, আর এইখানে লিখবো 54 আর 5 59। তো এইটা হচ্ছে আমাদের এন চলে আসবে, ঠিক আছে। তো এন কি, এনটা কি দেখতে পাচ্ছ, একটা অযুগ্ম সংখ্যা মানে বিজোড় সংখ্যা, তার মানে কী করতে হবে, n/2 দরকার, ঠিক আছে। সরি n/2 নয়, করতেই পারো n/2 অথবা n/2 আর n+1/2 এটাও দেখতে পারো, একই ব্যাপার, ঠিক আছে। অর্থাৎ 60/2 মানে আসবে কত, 30। তো 30 আসুক, বা তুমি সরাসরি এনকে 2 দিয়ে ডিভাইড করো, 59/2 আসুক, 29.5 আসবে, যে n/2 করবে। তো একই ব্যাপার, তুমি দেখো ওই 29.5 বা 30 যেভাবে খুশি করো, অ্যাকচুয়ালি করা উচিত n+1/2 দিয়ে করা, যেহেতু এটা অযুগ্ম, আর যুগ্ম হলে n/2, n/2+1 এইভাবে করতে হয়। তো এক্ষেত্রে আমরা কী করবো দেখো, যাই ধরে করো কোনো ব্যাপার নয়, দুটোই ঠিক, ঠিক আছে। তো 29.5 আর 30, তো কোথায় পড়ে এটা দেখো, এই 36-এর এই ঘরটাতে পড়ছে, অর্থাৎ আমাদের মধ্যমা শ্রেণী কোনটা, 30 থেকে 40, মধ্যমা পরিসংখ্যা 15 হয়ে গেল, আর মধ্যমা ক্রমযৌগিক পরিসংখ্যা 36, এটাই হবে আমাদের মধ্যমা শ্রেণী। দেখো 30 এসছে বা 29.5 এসছে, তো যাই হোক না কেন সেটা 21কে ক্রস করে এসছে, 21কে পেরিয়ে চলে এসছে, মানে পরেরটা আমরা নেব, ঠিক আছে, এইভাবে নেবে। তো ব্যাস হয়ে গেল, এবার আর কিচ্ছু নেই। মধ্যমা সূত্র আছে, মধ্যমা সূত্র কি, মধ্যমা সূত্র এতদিনে সবার মুখস্থ হয়ে গেছে আশা করি, বলতে থাকো আমার সাথে, L + n/2 - CF/F × H, ঠিক আছে। তো এল এর মান কি, এল এর মান মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, অর্থাৎ 30। দেখো এই শ্রেণীর নিম্ন সীমা কোনটা, 30 হচ্ছে নিম্ন সীমা, উচ্চ সীমা হচ্ছে 40, তার মানে এল এর মান 30। n/2 এর মান তো আমরা বের করেছি কত, 30, বাট এখানে অ্যাকচুয়াল 30 লিখতে পারো, অথবা তুমি যারা 29.5 লিখেছো তারা সেটাকে লিখতে পারো। তো আমি 30 বের করেছি, তো আমি 30 লিখবো, ঠিক আছে। দেখো n+1/2 করতে হয় অযুগ্মের বেলা অ্যাকচুয়ালি, তো এখানে লিখছিলাম 30 - CF, CF মানে এই যে মধ্যমা শ্রেণীর আগের ঘরের ক্রমযৌগিক পরিসংখ্যা, মানে হচ্ছে 21, আর নিচে হচ্ছে F মানে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, মানে হচ্ছে 15, ঠিক আছে, 15 × H মানে গ্যাপটা, অর্থাৎ ওই মধ্যমা শ্রেণীর যে হাইট যেটা, অর্থাৎ 30 থেকে 40, মানে উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করে যেটা আছে সেটা হচ্ছে 10, ঠিক আছে। তোমার 30 যোগ এটা বিয়োগ করলে হবে 9 এর 15 × 10, ঠিক আছে। 3 3 এ 9, 3 5 এ 15, 5 2 10, তার মানে 30 যোগ 3 2 6, ঠিক আছে। অর্থাৎ তো আসছে কত, 36। তো এটাই আমাদের আনসার। ক্লিয়ার, বুঝতে পেরেছো? দেখো প্রদত্ত যে কোশ্চেন রয়েছে বা টেবিল দেওয়া রয়েছে, সেখানে আমাদের বলেছে কি পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করো। তাহলে এই যে টেবিল দেওয়া রয়েছে এখান থেকে আমরা সংখ্যাগুরু মানটাকে বের করব। তার জন্য আগে আমাদের জানতে হবে যে সংখ্যাগুরু মান বলতে কী বোঝো। তো মনে রাখবে সংখ্যাগুরু মান বলতে এটাই বোঝায় যে তথ্যে যে রাশিটার মান সর্বাধিক থাকে, ঠিক আছে। তো এখানে সর্বাধিক পরিসংখ্যা কোনটা আছে দেখো, অর্থাৎ কার পরিসংখ্যা সব থেকে বেশি, দেখো 24, এটাই সব থেকে বড় পরিসংখ্যা। তার মানে এক্ষেত্রে যে সংখ্যাগুরু সম্বলিত যে পরিসংখ্যা, সর্বোচ্চ যে পরিসংখ্যা সেটা কত, 24,
ঠিক আছে। আর এক্ষেত্রে যদি বলি সংখ্যাগুরু শ্রেণী কত হবে, তো 24 কার জন্য 24টা আছে বা কোন শ্রেণীটা 24 বার রয়েছে, সেটা হচ্ছে 12 থেকে 15। তাহলে মনে থাকবে আমাদের 24টা থেকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা সংখ্যাগুরু শ্রেণী হবে। তো 24 এখানে 12 থেকে 15 24 বার রয়েছে, তো এখানে সংখ্যাগুরু শ্রেণীটা হলো 12 থেকে 15, 24 কিন্তু নয়। 24 দেখে তোমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে কোনটা সংখ্যাগুরু শ্রেণী। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট লিখে নিই যে সংখ্যাগুরু শ্রেণী, সংখ্যাগুরু শ্রেণী, ঠিক আছে, কি আসছে 12 থেকে 15, এটা আমাদের সংখ্যাগুরু শ্রেণী। এবারে দেখো সংখ্যাগুরু যে মান নির্ণয় করতে গেলে একটা সূত্র আছে, ঠিক আছে। সংখ্যাগুরু মানের যে সূত্র সেটা কি, এল প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2, ঠিক আছে, ইন্টু এইচ। এটা কিন্তু সংখ্যাগুরু শ্রেণীর সূত্র। এবারে প্রশ্ন আসছে আমাদের প্রত্যেকটার মান কি করে আমরা পাবো। দেখো মানগুলো আমি খুব সহজেই বুঝিয়ে দিচ্ছি, পরপর দেখতে থাকো সংখ্যাগুরু কিভাবে মান নির্ণয় করতে হয়। প্রথম আসছে দেখো এল, ঠিক আছে, এল মানে কি, এল মানে হচ্ছে সংখ্যাগুরু শ্রেণীর নিম্নসীমা। তাহলে সংখ্যাগুরু শ্রেণী কোনটা, 12 থেকে 15, এর নিম্নসীমা কোনটা, এইটা। তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু এল। তার মানে তাহলে আমি বলে দিচ্ছি, একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে লিখে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। নিম্নসীমা সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন সীমা, ঠিক আছে। খাতায় অবশ্যই প্রথম অঙ্ক যেহেতু করছো তোমরা, যদি করে থাকো বা যদি জানা থাকে তাহলে সেক্ষেত্রে নোট করার দরকার নেই। এল হয়ে গেল। এবার আসছি F1। F1টা কি, F1 হচ্ছে সংখ্যাগুরু শ্রেণীর পরিসংখ্যা, অর্থাৎ এখানে 24, ঠিক আছে, সংখ্যাগুরু শ্রেণীর পরিসংখ্যা। এরপর চলে আসছে কি F0। F0 মানে ওই যে সংখ্যাগুরু শ্রেণীর ঠিক আগের শ্রেণীর পরিসংখ্যা, সংখ্যাগুরু শ্রেণীর আগের পরিসংখ্যা। তার মানে কি, আগের পরিসংখ্যা মানে দেখো আমি পরপর মানগুলো বসাচ্ছি, দেখো এল এর মান এখান থেকে তাহলে 12, সংখ্যাগুরু শ্রেণীর নিম্নসীমা, তাহলে সংখ্যাগুরু শ্রেণী 12 থেকে 15 হলে নিম্নসীমা কোনটা 12, উচ্চসীমা 15, তাহলে আমাদের এল মানে 12 প্লাস F1 মানে সংখ্যাগুরু শ্রেণীর পরিসংখ্যা অর্থাৎ 24 মাইনাস F0 মানে কি, সংখ্যাগুরু শ্রেণীর আগের ঘরের পরিসংখ্যা অর্থাৎ এইটা হচ্ছে আমাদের F0, এটা হচ্ছে তোমার F1, আর এটা হবে F2 সংখ্যাগুরু শ্রেণীর পরের ঘরের পরিসংখ্যা। তাহলে F0 মানে 12, নিচে 2F1 মানে 2 ইন্টু 24 মাইনাস F0 মানে 12, আচ্ছা, মাইনাস F2 মানে 21, ঠিক আছে। তাহলে F2টা কি পাচ্ছি, দেখো F2টা পাচ্ছি সংখ্যাগুরু শ্রেণীর পরের পরিসংখ্যা, ঠিক আছে, এটা আগের পরিসংখ্যাটা পরের পরিসংখ্যা। আর এইচ মানে কি, সংখ্যাগুরু শ্রেণীর যে দৈর্ঘ্যটা, ঠিক আছে, অর্থাৎ এখানে দেখো 12 থেকে 15 উচ্চসীমা থেকে নিম্নসীমা বিয়োগ করলে পাবো 3, ঠিক আছে। তো এটা বসে যাবে, প্লাস এটাকে ক্যালকুলেশন করলে আমরা উত্তর পেয়ে যাবো। তাহলে 12 প্লাস এখানে উপরে আসবে 12, নিচে 48 থেকে 12 বিয়োগ করে দাও 36, 36 থেকে 21 বিয়োগ করে দাও আসবে 36 থেকে 21 বিয়োগ করে দাও আসবে 15, ঠিক আছে, 3, তো 3 5 15, তাহলে ক্যালকুলেশন করলে 12 প্লাস 12কে 5 দিয়ে ভাগ করলে 10, 5 4 20, 2.4, ক্যালকুলেশন করলে হবে 14.4, প্রায় না, এটাই আসবে আনসার, ঠিক আছে। এবার তাও এই ধরনের শ্রেণীর বা টেবিলের অঙ্কের ক্ষেত্রে প্রায় লিখতে হয়, কারণ এগুলো অ্যাকিউরেট আনসার তো পায় না, ঠিক আছে, তো সেক্ষেত্রে প্রায় লেখাটা উচিত। ওকে, আনসার।